Assalamu alaikum. Welcome back, student. Today we discussed about biology second paper suggestion. Actually সাজেশনটি খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, খুবই ইউজফুল হতে চলেছে। আসলে পরীক্ষার হাতে গোনা মাত্র 50 দিন মতো আছে। তো এই 50 দিনের মধ্যে তোমরা চাইলেই সম্পূর্ণ মুখস্থ করে রিডিং পড়ে শেষ করতে পারবে না। তো এর জন্য সম্পূর্ণ অধ্যায়কে সহজ করে সহজ সমাধান নিয়ে চলে আসলাম। এটা যদি তোমরা ক্লাসটি করো তাহলে তোমরা খুবই অল্প সময়ের মধ্যে সৃজনশীল অংশের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে খুব সহজেই। কারণ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই তোমরা পড়াশোনা করবে, যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো অ্যাভয়েড করবে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য আমরা মোট 7টা অধ্যায় সিলেক্ট করেছি। 7টা অধ্যায় থেকে যদি তোমরা সিলেক্ট করে রাখো তোমাদের এইচএসসি 2026 এর জন্য, তাহলে আশা করা যায় এর ভিতর থেকেই তোমাদের 5টা প্রশ্ন খুব ইজিলি কমন হবেই। এই 7টা অধ্যায় তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। এই 7টা অধ্যায় থেকে সবথেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। 2016 সাল থেকে 2019 সালের মধ্যে এই অধ্যায় থেকে একাধিকবার প্রশ্ন এসেছে, যার কারণে আমরা এই অধ্যায়গুলো আমরা আমাদের তালিকায় রেখেছি। দেখো, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 4 নম্বর অধ্যায়, রক্ত ও সঞ্চালন। এই 4 নম্বর অধ্যায় থেকে প্রতি বছরই বায়োলজি সেকেন্ড পার্ট থেকে প্রশ্ন হয়ে থাকে। তারপর দেখো 2 নম্বর অধ্যায়, প্রাণীর পরিচিতি, অর্থাৎ হাইড্রা, ঘাসফড়িং ও রুই মাছের যেটা আছে এটাও খুবই ইম্পর্টেন্ট 4 নম্বর অধ্যায়ের মতোই। তারপরে যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন, এটাও খুবই ইম্পর্টেন্ট। এবং 4 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে পরিপাক ও শোষণ, এটা মাঝারি ধরনের ইম্পর্টেন্ট, এটা থেকেও প্রশ্ন হয়। তারপরে 5 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। 6 নম্বর আছে শোষণ ও শ্বাসক্রিয়া। 7 নম্বরে চলন ও অঙ্গ সঞ্চালন। তো এই মোট 7টা অধ্যায় তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এর ভেতরে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা সেটা হচ্ছে 4 নম্বর অধ্যায়, রক্ত ও সঞ্চালন। তো তোমরা যাতে দ্রুত এই 4 নম্বর অধ্যায়টি শেষ করতে পারো এবং সম্পূর্ণ বইয়ের সম্পূর্ণ অধ্যায় না পড়ে তোমরা খুবই ইজিলি খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো যদি পড়ে রাখো, তাহলে তোমাদের এইচএসসি পরীক্ষাতে এই অধ্যায় থেকে আসা প্রশ্নগুলোর সম্ভাবনা অনেক বেশি হবে এবং তোমরা খুব সহজেই কমন পাবে। তো দেখো, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র সুপার সাজেশনটি লক্ষ্য করো। দেখো, তোমাদের একটি বিষয় বলে রাখি, তোমরা যারা 26-এর ব্যাচ আছো তাদের উদ্দেশ্য করেই আজকের সাজেশন ভিডিও। যদিও কিন্তু তোমরা যারা 27 ব্যাচের আছো তারাও এই ভিডিওটি দেখতে পারো। তোমরা 27 ব্যাচের স্টুডেন্টরা এই ভিডিওটি অনুযায়ী সাজেশন কালেক্ট করে তোমাদের পাঠ্য বইয়ের যে অংশগুলো আছে মেইন, সেগুলো তোমরা মার্ক করে নিতে পারো এবং সেখান থেকে খুবই ইম্পর্টেন্টের সাথে খুবই গুরুত্বের সাথে সেগুলো ভালোভাবে পড়ে নিতে পারো, তাহলে তোমাদের সিলেবাস খুবই দ্রুত শেষ হবে। দেখো, ভিডিওটি যদিও 26কে উদ্দেশ্য করে বানানো হয়েছে, 27 ব্যাচেরাও দেখতে পারো। তো এখানে 1 নম্বর বিষয়টি দেখো, 1 নম্বর বিষয়টি হচ্ছে হৃৎপিণ্ডের গঠন ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, গ নম্বর প্রশ্নের সবথেকে বেশি এসেছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্রটি, অর্থাৎ হৃৎপিণ্ডের যে লম্বচ্ছেদের চিত্রটি আছে সেটা। ঘ নম্বরে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া, অর্থাৎ সিস্টল ডায়াস্টলের যে বর্ণনা আছে সেটা ইম্পর্টেন্ট। মানবদেহের দ্বিবর্তনী সংবহন কেন প্রয়োজন তা বিশ্লেষণ, এটা অনেক সময় ঘ নম্বর প্রশ্নে হয়। আমরা বই থেকে দেখে আসি বিষয়টা, তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার করা যাবে। তো এইটাই হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ চিত্র। এটা অবশ্যই সুন্দর করে আঁকা শিখতে হবে একদম ফ্রি হ্যান্ডে। এবং তোমরা যদি এখানে লক্ষ্য করো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, এটা খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে সম্পূর্ণ অংশটুকু তোমরা সুন্দর করে পড়ে নিবা। এরই সাথে ঘ নম্বর প্রশ্নের জন্য যেটা বলতেছিলাম, দ্বিবর্তনী সংবহন, এখান থেকে তোমরা বইয়ে খুব সহজেই পেয়ে যাবে, তোমরা চাইলে বই থেকে সুন্দর করে পড়ে নিতে পারো। এবং 2 নম্বর অংশটি দেখো, এটা হচ্ছে হার্টবিট ও মায়োজেনিক নিয়ন্ত্রণ। এই হার্টবিট ও মায়োজেনিক নিয়ন্ত্রণের মধ্যে গ নম্বর প্রশ্নের সবথেকে বেশি আসছে যেটা সেটা হচ্ছে জাংশনাল টিস্যুগুলো। জাংশনাল টিস্যুগুলোর অবস্থান চিহ্নিতকরণ, এগুলো গয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে যেমন এসএ নোড, এভি নোড, এমন এই নোডগুলো অবশ্যই পড়ে রাখতে হবে। তারপর দেখো, হৃদস্পন্দন নিয়ন্ত্রণে এসএ নোড বা প্রাকৃতিক পেসমেকারের ভূমিকা ব্যাখ্যা, অর্থাৎ পেসমেকারের ভূমিকা, এসএ নোডের ভূমিকা ব্যাখ্যার জন্য এটা ইম্পর্টেন্ট।
তো এটা তোমরা যাতে বইয়ে খুব সহজেই খুঁজে পাও, এর জন্য চলো আবার বইয়ে থেকে দেখে আসি। তো এইটা হচ্ছে হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং উদ্দীপনা পরিবহন। এর পরের পেজে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সাইনোঅ্যান্ট্রিয়াল নোড, অর্থাৎ সাইনোঅ্যান্ট্রিয়াল নোড, যেটাকে সংক্ষেপে SAN বলা হয়। তো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তারপরে তোমরা একটু লক্ষ্য করো নিচের দিকে, এটা হচ্ছে অ্যান্ট্রিও ভেন্ট্রিকুলার নোড, যেটাকে সংক্ষেপে AVN বলা হয়, অর্থাৎ অ্যান্ট্রি ভেন্ট্রিকুলার নোড। তারপরে 3 নম্বরে ব্যান্ডেল অফ হিলস, অর্থাৎ AV নোড। 4 নম্বর যেটা আছে পার্কিনসন তন্তু, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো ঘ নম্বর এবং গ নম্বরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা নিচের এই প্রবাহ চিত্রগুলো অবশ্যই ভালো করে মনে রাখবে, যাতে তোমাদের এইগুলো মনে রাখতে সুবিধা হয়। এরপর দেখো রক্ততঞ্চন ও এর গুরুত্ব। তো রক্ত জমাট কীভাবে বাঁধে সেটা নিয়ে এটা আলোচনা হবে। গ নম্বর প্রশ্নে বেশি আসে রক্ত জমাট বাঁধার ধাপসমূহ ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন। তাছাড়াও রক্তনালিকার ভেতরে কেন রক্ত জমাট বাঁধে না, অর্থাৎ রক্ত নালীর ভিতরে জমাট বাঁধে না কিন্তু বাইরে আসলে কেন জমাট বাঁধে, এটা নিয়ে অনেক সময় একটা প্রশ্ন হয়। এবং ক্ষতস্থানে রক্ততঞ্চনের গুরুত্ব বিশ্লেষণ করো। দেখো এটা আমরা বই থেকে দেখে আসি। দেখো, এইটা হচ্ছে রক্ত জমাট বাঁধা, অর্থাৎ রক্ততঞ্চন। এই রক্ততঞ্চনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রক্ত কেন জমাট বাঁধে। নিচের দিকে একটু লক্ষ্য করো রক্ততঞ্চন পদ্ধতি। এই রক্ততঞ্চন পদ্ধতিটা একটু খুবই ইম্পর্টেন্ট, এই পদ্ধতিগুলো তোমরা একটু দেখে নিবা। এরপরে 4 নম্বরটি দেখো, 4 নম্বরটি হচ্ছে বায়োরিসেপ্টর, অর্থাৎ রক্তচাপ নিয়ন্ত্রণ। গ নম্বরের সবথেকে যেটা বেশি এসেছে সেটা হচ্ছে উচ্চচাপ ও নিম্নচাপ বায়োরিসেপ্টরের অবস্থান ও প্রাথমিক পার্থক্য। ঘ নম্বরে যেটা এসেছে রক্তচাপ স্বাভাবিক রাখতে উচ্চচাপ বায়োরিসেপ্টরের ক্রিয়াকৌশল ব্যাখ্যা। এটা আমরা বই থেকে দেখে আসি। এটা হচ্ছে বায়োরিসেপ্টর, রক্তচাপ নিয়ন্ত্রণ বায়োরিসেপ্টরের ভূমিকা। তো এখানে দেখো বায়োরিসেপ্টর, তারপরে উচ্চ বায়োরিসেপ্টর, এবং পরের পেজে আছে নিম্ন বায়োরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর। এইগুলো অবশ্যই পড়ে নিতে হবে। এরপরে 5 নম্বরটি দেখো হৃৎপিণ্ডের সমস্যা ও আধুনিক চিকিৎসা। গ নম্বর প্রশ্নে সর্বাধিক প্রশ্ন এসেছে সেটা হচ্ছে অ্যানজাইনা ও হার্ট অ্যাটাকের লক্ষণসমূহ এবং এগুলোর তুলনা। তারপরে ঘ নম্বরে সর্বাধিক যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের ব্লক চিকিৎসায় অ্যানজিওপ্লাস্টি এবং পেসমেকার স্থাপনের প্রয়োজনীয়তা বিশ্লেষণ। 6 নম্বরটা লক্ষ্য করো রক্তকণিকা ও লসিকা। লোহিত ও শ্বেত রক্তকণিকার গাঠনিক ও কার্যগত পার্থক্য। ঘ নম্বরটি দেখো মানবদেহের লসিকাতন্ত্রের প্রয়োজনীয়তা এবং রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট। 6টা পয়েন্ট ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত সকল বোর্ডের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করেছি এবং সেই প্রশ্নগুলোর আদলেই আমরা বইয়ে দাগিয়েছি যে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। চলো বই থেকে দেখে আসি কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়তে হবে। বইয়ের সবগুলো বিষয় পড়ার মতো সময় তোমাদের হাতে নেই, তাই মেইন বিষয়গুলো অবশ্যই বেশি করে গুরুত্ব দিতে হবে এবং সেগুলোই পড়তে হবে। তোমরা যদি একটু লক্ষ্য করো, এটা হচ্ছে অ্যানজাইনা, এটাও একইভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর পরের বিষয়টি হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের সবগুলো তোমরা পড়ে নিবা, যেমন ধরো হার্ট অ্যাটাকের লক্ষণসমূহ এবং হার্ট অ্যাটাকের প্রতিকার। আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে হৃদরোগের চিকিৎসার ধারণা, অর্থাৎ হৃদরোগ নির্ণয়। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেসমেকার। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, বিশেষ করে যান্ত্রিক পেসমেকারের গঠন এবং এটা কিভাবে কাজ করে। ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটা হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। দেখো, করোনারি বাইপাস সার্জারি এটাও কিন্তু একইভাবে সমান গুরুত্বপূর্ণ। করোনারি বাইপাসের সাথে অনেক সময় অ্যানজিওপ্লাস্টির প্রশ্ন হয়ে থাকে, যে কোনটা বেশি সুবিধাজনক বা কোনটা কার জন্য চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়। তো অ্যানজিওপ্লাস্টিটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। এখানে দেখো লোহিত রক্তকণিকা বা অ্যারিথ্রোসাইট, এটার কার্যক্রম খুবই ইম্পর্টেন্ট।
তাছাড়াও শ্বেত রক্তকণিকা বা লিম্ফোসাইটের দানাবিহীন অ্যাগ্রানিউলোসাইট, এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাগ্রানিউলোসাইটের আবার দুইটা ধাপ রয়েছে, একটা হচ্ছে মোনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট, এটাও বেশ ইম্পর্ট্যান্ট। খ নম্বরটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে দানাদার গ্র্যানুলোসাইট, এটাও কিন্তু সমান ইম্পর্ট্যান্ট। গ্র্যানুলোসাইটের নিউট্রোফিল ও ইউসিনোফিল এবং বেসোফিল এটা সমান ইম্পর্ট্যান্ট। এরপর লসিকাতন্ত্র বেশ ইম্পর্ট্যান্ট। লসিকাতন্ত্র থেকে গ নম্বর প্রশ্নে অনেকবারই হয়েছে। এখান থেকে হৃৎপিণ্ডটি পড়ে নিবা, কেননা হৃৎপিণ্ডের গঠন নিয়ে অনেক প্রশ্নই এসেছে অনেক বোর্ডে। আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রতিটা প্রকোষ্ঠের কাজ এবং প্রতিটা প্রকোষ্ঠ কী কীভাবে সাহায্য করে হৃৎপিণ্ডকে, হৃৎপিণ্ডের রিদম মেনটেনের জন্য কিভাবে প্রকোষ্ঠগুলোর অবদান রাখছে সেগুলো তোমরা দেখে নিবা। এরই সাথে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং হৃৎপিণ্ড কিভাবে রক্তকে সম্পূর্ণ দেহে পাঠায় এবং সেটা পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে, তার পূর্ণ আবৃত্তি এখানে দেওয়া আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই এটা ভালো করে পড়ে নেবা। তো বন্ধুরা, আমরা মানব শরীরতত্ত্ব, রক্ত সঞ্চালন এখান থেকে সিলেবাসভুক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। আজকে যে সকল বিষয়গুলো বললাম এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যদি একটু কষ্ট করে এগুলো সুন্দরভাবে পড়তে পারো তাহলে আশা করা যায় এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। তো তোমার জন্য শুভকামনা রইল। আজকের জন্য এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং তোমরা যদি মনে করো যেটা আসলে তোমার জন্য হেল্পফুল ছিল, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম।